নববিবাহিতা পূজা নবু হওয়ার হাজারো স্বপ্ন নিয়ে তার শ্বশুরবাড়ির চৌকাঠ পেরোয়, কিন্তু তার প্রথম রাতেই এমন কিছু ঘটে যা তাকে একেবারে নাড়িয়ে দেয়। এক ভয়ঙ্কর সত্য যা সে তার ওয়াইল্ডেস্ট ড্রিমসেও কল্পনা করেনি। যখন ভীত বিধ্বস্ত পূজা তার কষ্ট প্রকাশ করার জন্য শেষ ভরসা তার ননদ কমলেশের কাছে যাওয়ার সাহস সঞ্চয় করে, তখন সান্ত্বনার পরিবর্তে সে মুখে সজোরে এক চড় খায়। পূজা মাটিতে লুটিয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। কেন একজন নববিবাহিতাকে এমন ভয়ানক বিশ্বাসঘাতকতা এবং নিষ্ঠুরতার শিকার হতে হলো? এই গল্পটি আপনাকে নাড়িয়ে দেবে এবং পরিশেষে একটি গভীর শিক্ষা দেবে। কিন্তু কিভাবে পরিস্থিতি এই ভয়ঙ্কর রাত পর্যন্ত পৌঁছল তা জানতে হলে আমাদের গল্পের পাতা আরেকটু উল্টাতে হবে। কমলেশই এই গল্পের আসল কেন্দ্রবিন্দু। কমলেশ একজন দায়িত্বশীল গৃহিণী যে একটি পরিপূর্ণ পরিবার সামলায়। তার পরিবারে আছে তার স্বামী, এক ছোট মেয়ে, তার শাশুড়ি, শ্বশুর, এক স্বল্পভাষী দিদিমা এবং তার দেবর অরুণ। কমলেশের কাছে অরুণ শুধু একজন দেবরই নয়, বরং নিজের ছেলের চেয়েও বেশি কিছু। সময় তার নিজের গতিতে চলে। এখন অরুণ বড় হয়ে গেছে এবং পুরো পরিবার তার জন্য পাত্রী খুঁজতে যাচ্ছে। তারা যে মেয়েটিকে দেখতে যাচ্ছে সে হলো পূজা। ইংরেজিতে অনার্স সহ বিয়ে করা পূজা তার কথা ও আত্মবিশ্বাস দিয়ে সবাইকে মুগ্ধ করে। যখন সে তার মিষ্টি গলায় একটি ইংরেজি গান গায়, তখন পুরো পরিবার তার প্রেমে পড়ে যায়। অরুণও তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। কিন্তু ঘরে এমন একজন ছিল যার মুখে আনন্দের বদলে ছিল এক বিভ্রান্তির ছাপ। পূজার আধুনিক ও স্পষ্টভাষী স্বভাব কমলেশের একেবারেই পছন্দ ছিল না। কিন্তু অরুণের আনন্দ আর জেদ কমলেশকে হার মানতে বাধ্য করে। সে অনিচ্ছা সত্ত্বেও এই সম্পর্কে রাজি হয়। সেই দিনই ঠিক বিয়ের মতোই এক জমকালো আংটি বদলের অনুষ্ঠান হয়। পূজার আঙুলে অরুণের নাম লেখা একটি আংটি পরানো ছিল, কিন্তু কেউ জানত না যে এই সুখ কেবল এক রাতের জন্যই স্থায়ী হবে। পরদিন সকালে কমলেশ তার শাশুড়ির সাথে একটি অটো রিকশায় করে যাচ্ছিল। হঠাৎ তারা বিশাল ভিড় এবং হট্টগোল লক্ষ্য করে। কিছু লোক রাস্তায় প্রতিবাদ করছিল। ঠিক তখনই ভিড়ের মধ্যে কমলেশ এমন একটি মুখ দেখতে পায় যা দেখে তার মনে হয় যেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে সবার সামনেই গর্জে ওঠে এবং তাদের এই নাটক অবিলম্বে বন্ধ করার আদেশ দেয়। রাগে উন্মত্ত হয়ে কমলেশ এগিয়ে যায়। সে পূজার হাত ধরে এবং নির্মমভাবে তার আঙুল থেকে বাগদানের আংটিটি ছিঁড়ে ফেলে। এক মুহূর্তে সে সবেমাত্র গড়ে ওঠা সম্পর্কটি ভেঙে চুরমার করে দেয়। কমলেশ যখন এই ঝড় নিয়ে বাড়ি ফেরে, তখন পুরো বাড়ি তোলপাড়। কমলেশের স্বামী তাকে আয়না দেখিয়ে বলে, তুমি না ভেবেচিন্তে যে গণ্ডগোল করেছ তা তোমাকেই পরিষ্কার করতে হবে। বেচারা অরুণ তার কাছে অনুনয় করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে পূজার ভাবনাটা ভুল নয়। কিন্তু কমলেশ তার অহংকারে অন্ধ হয়ে তার কথা শোনে না, আর সেও কারো কথা শুনতে রাজি হয় না। কিছুক্ষণ পর গল্পটি একটি সুন্দর ও আবেগঘন মোড় নেয়। তাদের সম্পর্ক বাঁচাতে এবং নিজের বক্তব্য ব্যাখ্যা করতে পূজা নিজেই কমলেশের কাছে যায়। সে নম্রভাবে ক্ষমা চেয়ে বলে যে আমরা যদি সঠিকের পক্ষে এবং অন্যের অধিকারের জন্য রুখে না দাঁড়াই, তাহলে এই পৃথিবী ধীরে ধীরে ভেঙে পড়বে। কমলেশ রক্ষণশীল হলেও পূজার কথার গভীরতা বুঝতে পারে। তার মন গলে যায় এবং সে হেসে বলে, আমার সব কিছু বুঝতে একটু বেশি সময় লাগে, কিন্তু একবার বুঝে গেলে আমি সঠিক পথ কখনো ত্যাগ করি না। এই বলে কমলের সম্পূর্ণ স্থিরতার সাথে আংটিটি পূজার হাতে ফিরিয়ে দেয়। অবশেষে বিয়ের সানাই বাজে এবং অরুণ ও পূজার বিয়ে হয়। কিন্তু বিয়ের জাঁকজমকের মাঝে একটি সমস্যা লুকিয়েছিল। বিয়ের দিন পূজা খুব অসুস্থ ছিল। প্রচণ্ড জ্বর আর সারা শরীরে ব্যথায় তার অবস্থা খুব খারাপ ছিল। এমনকি বিয়ের দিনেও ওষুধের সাহায্যে সে কোনো মতে দাঁড়াতে পারছিল। বিয়ের আচার অনুষ্ঠান শেষ হবার পর আসে সেই রাত, যে রাতটিকে প্রত্যেক নববিবাহিতা তার জীবনের সবচেয়ে সুন্দর রাত বলে মনে করে, বাসর রাত। অরুণ ঘরে প্রবেশ করে এবং কিছু সাধারণ কথাবার্তার পর পূজার দিকে এগিয়ে যেতে শুরু করে। ব্যথা ও জ্বরে কাতর পূজা অরুণকে খুব স্পষ্ট ভাষায় বলে, আমি খুব অসুস্থ, আমার প্রচণ্ড জ্বর আর সারা শরীর ব্যথা করছে, দয়া করে আজ আমরা কিছু করব না। কিন্তু অরুণ যেন কাম আর স্বামী হওয়ার গর্বে আবিষ্ট হয়ে গিয়েছিল। পূজা কথা শুনল না। তার বারবার অনুরোধ, কান্না আর অস্বীকৃতি সত্ত্বেও অরুণ তার পৌরুষে অন্ধ হয়ে তার ওপর জোর খাটালো।
সেই বিছানায় নববিবাহিতার সোনালী স্বপ্নগুলো পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভোরের আলো ঘরে প্রবেশ করল, কিন্তু পূজার পৃথিবী চিরকালের জন্য অন্ধকার হয়ে গেল। সে যন্ত্রণা আর আতঙ্কে আর্তনাদ করে কাঁদতে লাগল। অরুণ তাকে সান্ত্বনা করার চেষ্টা করল, যেন এটা একটা সামান্য ব্যাপার। সে কর্তৃত্ব দিয়ে বলল, শোনো, আমি তোমার স্বামী, এটা আমার অধিকার, বিয়ের পর এটাই হয়। এই কথা শুনে পূজার ভিতরের যন্ত্রণা চিৎকারে ফেটে পড়ল। সে কাঁদতে কাঁদতে অরুণের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমার অধিকার কেড়ে নিয়েছ। এই একটা কথায় অরুণ হতবাক হয়ে গেল, কিন্তু নিজের জঘন্য কাজের জন্য লজ্জিত হওয়ার বদলে তার আত্মসম্মানে আঘাত লাগল। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যদি তোমার মনে হয় আমি কিছু ভুল করেছি, তাহলে বাইরে গিয়ে সবাইকে বলে দাও। এই বলে সে নির্মমভাবে পূজাকে ঘর থেকে বের করে দেয়। কাঁদতে কাঁদতে ও কাঁপতে কাঁপতে যখন পূজা বাইরে আসে, সে দেখে কমলেশ উঠোনে দাঁড়িয়ে আছে। কমলেশ বাড়ি ও পাড়ার কিছু মহিলার সাথে কথা বলছে। পূজা কমলেশের কণ্ঠস্বর শুনতে পায়। সে বলছে, বোমা ফাটার চেয়েও মহিলারা তাদের সম্মানহানির ভয় বেশি পায়। এই বাক্যটি বিষাক্ত তীরের মতো পূজার হৃদয়ে বিঁধে যায়। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে সে সমাজ ও পরিবারে সে বাস করে, সেখানে মুখ খুললে সে ন্যায় বিচার পাবে না, বরং এই বাড়িতে তার নিজের সম্মানই সবার সামনে উপহাসের পাত্র হবে। সমাজ ও দুর্নামের এই ভয়ে পরাজিত হয়ে যে মেয়েটি নিজের অধিকারের জন্য লড়েছিল, সে চোখের জল গিলে নীরবে সেই দম বন্ধ করা ঘরে ফিরে আসে। তার নিষ্পাপ হৃদয়ের কোথাও তখনও আশা ছিল যে অরুণ হয়তো তার পাশবিকতা বুঝতে পেরেছে, হয়তো সে তার ভুল স্বীকার করে ক্ষমা চাইবে। কিন্তু অরুণের মনোভাব দেখে পূজার অবশিষ্ট ভরসাটুকুও খসে পড়ে। পূজা অলরেডি অসহ্য যন্ত্রণায় ভুগছিল, কিন্তু অরুণ ভালোবাসার ছত্রের চোখ পড়ে। পূজার চোখের শূন্যতা আর তার নীরব মুখ দেখে কমলেশের বুক ধড়ফড় করে ওঠে। কমলেশ বারবার অনুরোধ করলেও পূজা আগের রাতের সেই ভয়াবহ সত্যিটা বলতে রাজি হল না। কমলেশ বুঝতে পারল যে খুব খারাপ কিছু একটা ঘটেছে এবং বেশি প্রশ্ন না করেই পূজাকে তার বাপের বাড়ি পৌঁছে দেয়। বাপের বাড়িতে পৌঁছে পূজা ভাবল, হয়তো এই পৃথিবীতে একমাত্র মাই তার মেয়ের কষ্টটা বুঝতে পারে। সে একান্তে তার মাকে আগের রাতের পুরো ঘটনা এবং অরুণের পাশবিকতার কথা খুলে বলে। কিন্তু তার নিজের মা তাকে যে উত্তরটা দিল, তা অরুণের পাশবিকতার চেয়েও বেশি ভয়াবহ। তাকে আলিঙ্গন করার বদলে তিনি বোঝালেন যে স্বামী স্ত্রীর মধ্যে এটা হয়েই থাকে, বিয়ে হয়ে গেলে এসব মেনেই চলতে হয়, এতে না বলার কি আছে, এভাবেই তো একটা পরিবার আর বংশ টিকে থাকে। নিজের মায়ের মুখে এই কথা শুনে পূজা হতবাক হয়ে যায়। তার মা বাকি কাজটা মানসিক ব্ল্যাকমেলের মাধ্যমে সম্পন্ন করেন। পরিবারের দারিদ্র্যের কথা বলে পূজাকে অবিলম্বে শ্বশুরবাড়িতে ফিরে যেতে আদেশ দেন এবং হুমকি দেন যে সে না ফিরলে শিরা কেটে আত্মহত্যা করবেন। বেচারা পূজা ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় না পেয়ে যেন এক জীবন্ত লাশ হয়ে গিয়েছিল। যাত্রাপথে পূজা শৌচালয়ে যাওয়ার অজুহাতে অটোরিকশা থেকে নেমে গেল। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সে আর পেছনে ফিরে তাকালো না এবং নিঃশব্দে পালিয়ে গেল। কমলেশ পাগলের মতো তাকে সব জায়গায় খুঁজল, কিন্তু তার কোনো চিহ্নই পেল না। কমলেশ যখন বাড়ি ফিরে এসে খবরটা দিল, তখন পুরো পরিবার বিধ্বস্ত হয়ে গেল। সবাই পূজাকে খুঁজছিল, কিন্তু সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। হতাশ হয়ে কমলেশ পূজার বন্ধু সোনাকে ফোন করল, যে একটি এনজিওতে কাজ করত। সোনা বলল সে পূজার ব্যাপারে কিছুই জানে না, কিন্তু তাকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। অবশেষে সোনার খোঁজা শেষ হলো। পূজাকে একটি নির্জন পার্কের কোণে এক ভীত শিশুর মতো চুপচাপ বসে থাকতে দেখা যায়। কমলেশ যখন পৌঁছল, পূজার সাহস সঞ্চয় করে তাকে অরুণের নৃশংসতার পূর্ণ মাত্রা এবং সেই ভয়ঙ্কর রাতের সত্যিটা খুলে বলে। কিন্তু কমলেশ, যে বছরের পর বছর ধরে অরুণকে নিজের ছেলের মতো মানুষ করেছে, সে সত্যকে চাপা দিয়ে দেয়। সত্য শোনার পরিবর্তে কমলেশের অহংকার ভেঙে চুরমার হয়ে যায় এবং রাগের মাথায় পূজার গালে সজোরে এক থাপ্পড় মারে। সে চিৎকার করে ওঠে এবং প্রায় টেনে হিঁচড়ে পূজাকে জেলে ফিরিয়ে নিয়ে যায়। যদিও কমলেশ পূজাকে থাপ্পড় মেরেছিল, একজন নারী হিসেবে তার মনে সন্দেহের বীজ বপন হয়ে গিয়েছিল। এদিকে আমরা দেখি তার মধুচন্দ্রিমার মনোরম উপত্যকায় পূজা ছিল সম্পূর্ণ বিধ্বস্ত ও আতঙ্কিত। শেষ ভরসায় সে অরুণের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অরুণের চোখে কোনো ভালোবাসা নেই, আছে শুধু ক্ষুধার্ত নিকড়ের মতো লালসা। তার চিৎকার আর কান্না উপেক্ষা করে সে আবারও পূজার উপর জোর খাটাতে থাকে। বেচারা পূজা সেই বিছানায় ছটফট করা আর কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। যে মানুষটিকে সে তার জীবন সঙ্গী ভাবত, সে চলে গেছে।
সে বোঝাতে গিয়েছিল, কিন্তু দেখা গেল সে একটা আস্ত বদমাশ। সেই রাতে পূজা পুরোপুরি বুঝে গিয়েছিল যে অরুণের চোখে সে স্ত্রী বা প্রেমিকা নয়, বরং তার লালসা মেটানোর জন্য এক প্রাণহীন যন্ত্র। এক রাতে পূজার জীবনটা জীবন্ত নরকে পরিণত হয়েছিল। ভয়ে কাঁপতে কাঁপতে পূজা বাথরুমে নিজেকে আটকে রাখল। বাইরে থেকে অরুণ দরজায় ধাক্কা দিয়ে তাকে বেরিয়ে আসতে আদেশ করল। ভেতরে ভীত পূজা কেঁদে বলল, আজ আমি তোমার কাছে আসতে পারবো না, আমার পিরিয়ড শুরু হয়েছে। কিন্তু একটা পিশাচের লালসা কে থামাতে পারে? অরুণের উত্তর যে কোনো মানুষের আত্মাকে হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে বলল, আমার সাথে মিথ্যে বলো না, দরজা খোলো, আমি তোমাকে দেখতে চাই। এটা শুনে বাথরুমের ভেতরে দাঁড়িয়ে থাকা পূজা ভয়ে শিউরে উঠল। সে বুঝতে পারল যে এই জানোয়ার তার কথা শুনবে না। এই ভয় আর অসহায়ত্বের মাঝে পূজার চোখ সেখানে পড়ে থাকা একটি ব্লেডের উপর পড়ল এবং দৃশ্যটি কেটে গেল। পরদিন সকালে বাড়িতে হুলস্থুল পড়ে যায়। সবাই জানতে পারে যে পূজা হাসপাতালে আছে এবং তার অবস্থা গুরুতর। পুরো পরিবার আতঙ্কের মধ্যে সেখানে ছুটে যায়। অরুণ চালাকি করে কমলেশ এবং পরিবারের বাকিদের ভুল পথে চালিত করে, এই বলে যে পূজার হয়তো মেয়েদের সাধারণ অভ্যন্তরীণ কোনো সমস্যা ছিল। কিন্তু যখন কমলেশ ভেতরে গিয়ে মহিলা ডাক্তারের সাথে কথা বলে, তখন তিনি যে সত্যটি প্রকাশ করেন তা শুধু তাকে হতবাগী করে না, তার পুরো সত্তাকেই নাড়িয়ে দেয়। ডাক্তার ভারাক্রান্ত কণ্ঠে ব্যাখ্যা করেন যে পূজার শরীরের সংবেদনশীল অংশ ব্লেড দিয়ে গভীরভাবে কেটে গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার এই অবস্থা হয়েছে। এ কথা শুনে কমলেশ হতবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয় এবং পরিবারকে ফিরিয়ে পাঠায়, বলে যে সে পূজার সাথে থাকবে। যখন কমলেশ জ্ঞান ফিরে পেয়ে তার পাশে বসে, পূজা কাঁদতে কাঁদতে সেই তিক্ত সত্যটি প্রকাশ করে যা তাকে এই চরম অবস্থায় ঠেলে দিয়েছে। এই কষ্টের কথা শুনে কমলেশ গভীরভাবে ভেঙে পড়ে। সেই রাতে কমলেশ যখন বাড়ি ফেরে, সে পূজার যন্ত্রণা অনুভব করার জন্য বাথরুমে যায় এবং সেই একই ব্লেডটি তুলে নেয়। সে ব্লেডটি নিজের চামড়ার উপর রাখে এবং পূজা যা করেছিল তা করার চেষ্টা করে, কিন্তু ব্লেডের সামান্য খোঁচাতেই তার হাত কাঁপতে শুরু করে। সে ব্লেডটি ছুঁড়ে ফেলে দেয়। সেই মুহূর্তে কমলেশ গভীরভাবে উপলব্ধি করে যে 21 বছর বয়সী নিষ্পাপ মেয়েটি নিজের উপর এমন ভয়ঙ্কর শাস্তি আরোপ করার জন্য কি ভয়াবহ যন্ত্রণা ও আতঙ্ক সহ্য করেছে। পরের দিন নির্লজ্জতার আবরণে মোড়া অরুণ যখন পূজার সাথে দেখা করতে হাসপাতালে আসে, তখন সে আবিষ্কার করে যে কমলেশ ইতিমধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। স্ত্রীর গুরুতর অবস্থা সত্ত্বেও সেই অজ্ঞ লোকটির মনে কেবল একটাই চিন্তা। সে নির্লজ্জভাবে মহিলা ডাক্তারকে জিজ্ঞাসা করে, আমি কি এখন আমার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হতে পারি? এই জঘন্য প্রশ্ন শুনে ডাক্তারের রক্ত গরম হয়ে যায়। ডাক্তার পূজার ভয়ঙ্কর ক্ষতগুলো দেখেছিলেন এবং জানতেন এর পিছনে কে ছিল। অরুণের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, তুই একটা জঘন্য ও ঘৃণ্য লোক, তোর মতো মূর্খ লোকদের গুলি করে মারা উচিত। সে সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীদের ডেকে অরুণকে হাসপাতাল থেকে বের করে দেয়। এই সতর্কবার্তা যে এই জানোয়ারটাকে যেন আর কখনো আমার হাসপাতালের আশেপাশে দেখা না যায়। পূজা যে বিয়ে আর নতুন জীবনের হাজারো সোনালী স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিল, আজ সে তার জীবনকে এক ভয়াবহ নরকে পরিণত করেছে, যেখানে তার নিজের স্বামী তার সবচেয়ে বড় অপরাধী হয়ে উঠেছে। ভালোবাসা আর অধিকারের নামে পূজা যা সহ্য করেছে তা মৃত্যুর চেয়েও ভয়াবহ ছিল। কিন্তু এখন যেহেতু পূজা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এবং কমলেশের সমর্থন পেয়েছে, যে গতকাল পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরপর কি হবে? আপনার মতে পূজার এখন কি পদক্ষেপ নেওয়া উচিত? তার কি অরুণকে ক্ষমা করা উচিত, নাকি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত? অনুগ্রহ করে মন্তব্যে আপনার মতামত জানান।